তুই কেমনে এসেছিস? তুই ডাকছিলি, আমি এসেছি। এখন তোর শ্বাসটাই নেব। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 94তম এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই, যদি আপনারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই বেল আইকনটাকে হিট করবেন, কারণ আপনি বেল আইকনটাকে প্রেস না করলে আপনি আমাদের চ্যানেলের কোনো আপডেট পাবেন না। সো অবশ্যই বেল আইকনটাকে হিট করে আমাদের সাথে থাকবেন এবং আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন দেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমাদেরকে ঘটনা পাঠানোর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমরা চলে যাব সরাসরি আমাদের 94তম এপিসোডের ঘটনায়। চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম রেইন ভাইয়া, আমি তানিয়া তাসনিম। আপনার প্রায় প্রতিটি এপিসোডই আমি শুনি, বিশেষ করে রাতের বেলা হেডফোন কানে দিয়ে। আপনার ভয়েস আর গল্প বলার ভঙ্গি দুটোই আমার ভীষণ প্রিয়। আমি আজ আপনাকে যে ঘটনাটি পাঠাচ্ছি সেটা কোনো শোনা কথা বা বানানো গল্প নয়। এটা আমার নিজের বড় বোন তাসমিয়া আঞ্জুমের শাশুড়ি অর্থাৎ মেহেরুন্নিসা খাতুনের মুখ থেকে শোনা এক রক্তহীন করা সত্যি। ঘটনাটা ওনারই জীবনের। উনি একজন কবিরাজ, তবে সাধারণ কবিরাজ নন। জিন ভূত আর কালো জাদু এই দুনিয়ায় ওনার বিচরণ। আমি যখন আপুর শ্বশুরবাড়ি গিয়েছিলাম তখন এক রাতে ফুপু অর্থাৎ আপুর শাশুড়িকে আমি ফুপু বলে ডাকি। ওনার সাথে গল্প করছিলাম। উনি তখন নিজের জীবনের এই এক ভয়ানক অধ্যায়ের কথা আমাদেরকে বলেন। আমি ওনার ভাষাতেই আপনাকে ঘটনাটা বলছি। বলছেন, মেহেরুন্নিসা, শোনো তানিয়া, মানুষের হিংসা যে কত গভীরে যাইতে পারে তা তুই কল্পনাও করতে পারবি না। ফুপি পান মুখে গুজে কথা বলা শুরু করলেন। আমার ফুপাইতো বইন মানে মাহিরার আম্মা একদিন সকালবেলা কানতে কানতে আমার বাড়ি আয়া হাজির। হ্যার অবস্থা দেখে আমি নিজেই ভয় পাইছিলাম। চুলগুলা এলোমেলো আছিল, পরনের শাড়ি নাই ঠিক মতনে, চোখ দুইটা জবা ফুলের লাহান লাল। আমি জিগাইলাম, কি হয়েছে গো আপা, তোমার এই অবস্থাকে? হ্যাঁ আমার পায়ে এসে ধরল, কইল, মেহের আমার মাইয়ারা তুই বাসা, আমার মাইয়ারা শেষ হয়ে যাইতাছে। আমি জানি ওদের অবস্থা বেশি একটা ভালো না, মাহিরার মতো লক্ষ্মী মেয়ে হয় না। কি এমন হলো? ওর মা যা বলল তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। গত প্রায় কয়েক মাস ধরে মাহিরার আচরণ নাকি সম্পূর্ণ বদলে গেছে। শান্ত মিষ্টি মেয়েটা নাকি এখন একটা পশুতে পরিণত হয়েছে। ওর মা জানালো মেয়েটা নাকি আজকাল অনর্গল আরবিতে কথা বলে, কিন্তু সেটা কোনো সাধারণ আরবি নয়। মনে হয় যেন প্রাচীন আরবের কোনো প্রাচীন গোত্রের ভাষা, যার শব্দ চয়ন আর সুর দুটোই ভয়ানক। মাঝে মাঝে গভীর রাতে মাহিরা নাকি রান্নাঘরের বস্তা, পচা পান্তা, গলা ভাত, গোগ্রাসে খায়। যে ভাতে ফাঙ্গাস পড়ে গেছে, গন্ধ বেরোচ্ছে, সেগুলোই নাকি ওর জন্য অমৃত। শুধু তাই নয়, একদিন নাকি মুরগি খোপ থেকে সে একটি জ্যান্ত মুরগি বের করে উঠোনে বসে একাই কাঁচা খেয়ে ফেলছিল। ওর চোখ দুটো নাকি তখন জলজল করছিল, মুখ দিয়ে রক্ত লালা একসাথে গড়িয়ে পড়ছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো মাঝে মাঝে ভর দুপুরে বাড়ির উঠোনে ও নানান অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে, মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। কখনো হয়তো দুটো হাত আর দুটো পা ওপরের দিকে তুলে শরীরটাকে ধনুকের মতো বাঁকিয়ে রাখে। আবার কখনো হয়তো এক পায়ের ওপর ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো পদক নেই। ওকে দেখলে মনেই হয় না যে ও মানুষ। শরীরে হাড়গোড় বলতে কিছু আছে বলে মনে নেই। এভাবে কেউ বাঁকাতে পারে শরীর? আর রাবারের মতো করে শরীরটাকে যেমন খুশি তেমন বাঁকাতো। গ্রামের লোক বলা বলে করছিল মাহিরাকে নাকি জিনে ধরেছে। সব শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম, কিন্তু গত রাতে যা ঘটেছে তা ছিল ঊর্ধ্বে। গভীর রাতে
মাহিরার মা প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে হ্যারিকেনটা জ্বালাতেই দেখেন তার মুখে ঠিক 1 ইঞ্চ সামনে মাহিরা দাঁড়িয়ে। তার মুখে কোনো কথা নেই, শুধু চোখ দুটো জল জল করে জ্বলছে। কিছু বুঝে ওঠার আগেই মাহিরা তার মায়ের কানের কাছে এসে ফিসফিস করে বলল, ও বলেছে তোর মাংস ছিঁড়ে খেতে পুরি, যে তোর হাতটা আমার কাছে দে। এই বলে সে তার নিজের মায়ের হাতে এমন একটা কামড় বসিয়ে দিল যে চামড়া সহ মাংস 1 খাবলা উঠে গেল। এই ঘটনা শোনার পর আমি আর বসে থাকতে পারলাম না। ফুপাতা বোনকে নিয়ে পরের দিনে পাশের গ্রামে ওদের বাড়িতে গেলাম। বাড়িতে ঢুকতেই একটা ভ্যাপসা অশুভ গন্ধ আমার নাকে এসে লাগলো। মনে হলো যেন কোনো মরা জীব পচে গন্ধ বের হচ্ছে। মাহিরাকে ওর ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা। আমাকে দেখেই ও এমন এক হিংস্র চিৎকার দিয়ে উঠল যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি দেরি না করে কাজে লেগে গেলাম। প্রথমে বাটি চালান দিলাম। একটা কাঁসার বাটিতে সরিষার তেল ঢেলে কিছু মন্ত্র পড়া ফু দিলাম। তারপর সেই তেল পড়া বাটিটা ঘরের ঠিক মাঝখানে রাখলাম। নিয়ম অনুযায়ী যদি ঘরে কোনো অশুভ শক্তি থাকে, বাটিটা তার দিকে ঘুরতে ঘুরতে চলে যাবে। আমি চোখ বন্ধ করে সাধনা শুরু করতেই বাটিটা প্রথমে হালকা কাঁপতে শুরু করলো। তারপর ঘাসের ওপর সাপের মতো হিস হিস শব্দ করে ঘরময় ঘুরল। শেষে মাহিরার ঘরের খাটের নিচে ঠপ করে গিয়ে থেমে গেল। আমি বুঝলাম এ কোনো সাধারণ জিন নয়, এ হচ্ছে আশেক জিন, যাকে চালান দিয়েও আনা হতে পারে বা জিনটা নিজে থেকেও আসতে পারে। আমি চিকিৎসা শুরু করলাম। কোরআনের আয়াত পড়ে ওর গায়ে ফু দিতেই মাহেরা হায়নার মতো হাসতে শুরু করলো। ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, তোর এই কালামে আমার কিচ্ছু হবে না মেহেরুন্নিসা। এই মেয়েটা আমার, ওকে আমি নিয়ে যাবই। মেয়েটা এতটাই ভায়োলেন্ট হয়ে উঠেছিল যে এক পর্যায়ে শিকল ছিঁড়ে ফেলার উপক্রম হলো। ওর গলার স্বর স্বাভাবিক ছিল না। কখনো মনে হচ্ছিল কোনো পুরুষ কথা বলছে, আবার কখনো মনে হচ্ছিল 100 বছরের কোনো বৃদ্ধর গলা। সে আমাকে গালিগালাজ করতে লাগলো এবং বলছিল, তুই জানিস আমি কে? তোর নারী বুড়ি বের করে এই দেয়ালে ঝুলিয়ে রাখবো ডাইনি, চলে যা। একবার তো ও আমার দিকে থুতু ছিটিয়ে দিল, আর সেই থুতু যেখানে পড়ল আমার চামড়া সেখানে পুড়ে গেল। আমি বুঝলাম সাধারণ পদ্ধতিতে একে সরানো যাবে না। পরদিন আমি লেবু চালান দিলাম। 2 পাতি লেবুর উপর কালাম আর বিশেষ চিহ্ন এঁকে সেগুলোকে ঘরের 2 কোণায় রেখে দিলাম। তারপর একটা মন্ত্র পড়ে ছুরি হাতে নিয়ে চোখ বন্ধ করলাম। লেবু চালান দিয়ে যদি কালো জাদু বা তাবিজ জাতীয় কিছু কোনো জায়গায় থেকে থাকে, তাহলে লেবুগুলো ঠিক সেই জায়গায় গড়িয়ে চলে যাবে এবং যেই জায়গায় জাদু করা হয় বা কোনো তাবিজ আছে, একেবারে ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাতেই থেমে যাবে। প্রায় 10 মিনিট সাধনার পর একটা লেবু ঘর থেকে গড়াতে গড়াতে বেরিয়ে গেল। আমি সেটার পিছু নিলাম। লেবুটা সোজা গিয়ে থামলো বাড়ির পেছনের বড় আম গাছটার নিচে। আমি সাবধানে জায়গাটা খুঁজতেই ছোট্ট একটা মাটির হাড়ি পেলাম। তার ভেতরে একটা লাল কাপড় মোড়ানো তাবিজ। তাবিজটা খুলতেই ভেতরে মাহিরার একগোছা চুল, একটা ছোট্ট মেয়ের আকৃতির পুতুল পেলাম, যা সারা গায়ে সূচ ফোটানো। আমি নিশ্চিন্ত হলাম এটা কোনো সাধারণ জিনের আসর নয়, এটা পরিকল্পিতভাবে করা শক্তিশালী এক কালো জাদু। কিন্তু কে করেছে এই কাজ? মাহিরার মা কান্নাকাটি করতে লাগলো এবং বলছিল তাদের কোনো শত্রু নেই। আমি আবার চিকিৎসায় মন দিলাম, কিন্তু এবার আমার পদ্ধতি ছিল একটু ভিন্ন। আমি এমন কিছু রিচুয়াল শুরু করলাম যা সাধারণ মানুষ বুঝবে না, অনেকটা রুকিয়ার মতো, কিন্তু তার নিয়মকানুন ছিল সম্পূর্ণ আলাদা। আমি পবিত্র কালামের সাথে এমন কিছু শব্দ মিলিয়ে পড়ছিলাম বা মন্ত্র পড়ছিলাম যা আসলে শয়তানের উপাসনার শামিল। মাহিরার ভেতরের সত্তাটা এটা আরো শক্তিশালী এবং হিংস্র হয়ে উঠতে লাগলো। ও দেয়ালে মাথা ঠুকতে শুরু করলো, নিজের নখ দিয়ে নিজের মুখ ছিঁড়ে রক্তাক্ত করে ফেললো। একদিন তো লোহার শিকলটায় দাঁত দিয়ে চিবিয়ে বাঁকিয়ে ফেললো। রুমা ভয়ে এবং কান্নায় শেষ হয়ে যাচ্ছিল। আমি তাকে আশ্বাস দিলাম যে এই জিনটা কিন্তু বুবু খুব শক্তিশালী, সময় লাগবে না তো। একদিন রাতে আমি মাহিরার চিকিৎসা করছিলাম। হঠাৎ ওর মা ঘরে এসে দাঁড়ায়। আমি তখন একটা কৌটা হাতে করে নিয়ে মাহিরাকে কিছু খাওয়াচ্ছিলাম। ঘরের অল্প আলোয় মাহিরার মা স্পষ্ট দেখতে পায় বাটিতে করে আমি মাহিরাকে রক্ত খাওয়াচ্ছি। আমার ফুফাতো বোন চিৎকার করে ওঠে, মেহেরুন্নেসা, কি করছিস? রক্ত খাওয়ানো তো ইসলামে হারাম।
এই জাদুকে তাহলে তোর কাজ, এটা তোরই কাজ তাই না? আমি শান্তভাবে ওর দিকে তাকালাম। আমার মুখে তখন এক শয়তানি হাসি। আমি বললাম, হ্যাঁ, এটা আমার কাজ। তোর মেয়ের এই অবস্থার জন্য আমিই দায়ী। সে বিশ্বাস করতে পারছিল না। আমি তখন ওকে সবকিছু খুলে বললাম। আমার ছেলের সাথে মাহিরার বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আমি, কিন্তু সে আমাকে আর আমার পরিবারকে অপমান করেছিল। বলেছিল, তোর মতো কবিরাজের ঘোড়া আমার সোনার টুকরা মেয়েকে আমি দেব? ভাবলি কিভাবে তুই? কোনো বিয়ে হবে না। এই প্রত্যাখ্যানের আগুন আমাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছিল। আমি ওর রূপবতী মেয়ের অহংকার ভাঙতে চেয়েছিলাম, তাই আমি নিজেই কালো জাদু করে শক্তিশালী আশিক জিনকে মাহিরার উপরে চালান করে দেই। আমার কথা শুনে মাহিরার মা পাথর হয়ে গিয়েছিল। তারপর আমার পায়ে পড়ে কান্নাকাটি শুরু করলো। বুবু, আমার ভুল হয়ে গেছে, তুই আমার মায়েরা ভালো করে দে। তোর ছেলের সাথে ওর বিয়া দেবো, ওর সাথেই বিয়া দেবো, কিন্তু আমার মায়েরা ভালো করে দে তুই। ওরই অবস্থা দেখে আমার মনে কিছুটা দয়া হলো। আমি রাজি হলাম জাদুটা নষ্ট করতে। পরের 3 দিন আমি একটা বন্ধ করে সেই তাবিজটা নিয়ে সাধনায় বসলাম। তাবিজটা ছিল মাহিরার একটা চুলের ফিতার উপর করা। আমাকে সেই ফিতার প্রতিটি গিট খুলতে হতো মন্ত্র পড়ে, কিন্তু কাজটা সহজ ছিল না। আমি যখনই একটা করে গিট খোলার চেষ্টা করতাম, পাশের ঘরে থাকা মাহিরার ভেতরে শয়তানটা যেন টের পেয়ে যেত। ও এমন বিকট চিৎকার করতে শুরু করত যেন বাড়ির দেয়াল কেঁপে উঠত। ঘরের জিনিসপত্র নিজে থেকেই ছোড়াছুড়ি করত। একবার তো ঘরের দরজাটা সজোরে ধাক্কা মেরে ভেঙে ফেলেছিল। ওর চোখ দিয়ে আগুন ঝরছিল। সে বলছিল, ওই ফিতা তুই খুলতে পারবি না বুড়ি। মাহিরা আমার, ওর শরীর, ওর আত্মা সব আমার। আমার সাধনা ভাঙার জন্য সে সব চেষ্টাই করেছিল। আমার কানে এসে ফিসফিস করে ভয় দেখাতো। আমার মেয়েটা আপনজনদের গলা নকল করে আমাকে ডাকত, কিন্তু আমি আমার সাধনায় অটল ছিলাম। শেষ দিনে গীতটা খোলার সময় ঘটল আসল ঘটনা। আমি যেই মাত্র শেষ গীতটা ধরেছি, মাহিরা এক ঝটকায় শিকল ছিঁড়ে আমার ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ল। তার চেহারা তখন অবিকল একটা পশুর মতো। চার হাত পায়ে জন্তুর মতো ছুটে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। ওর উদ্দেশ্য ছিল আমার গলাটা কামড়ে ছিঁড়ে ফেলা। আমি কোনো মতে এক হাতে ওকে আটকালাম এবং অন্য হাতে শেষ মন্ত্রটা পড়ে ফিতার গীতটা খুলে ফেললাম। সাথে সাথে মাহিরার শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল। ওর মুখ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হতে লাগলো, যা জানালা দিয়ে বেরিয়ে বাহিরে মিটিয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালাম। জাদুটা কেটে গিয়েছিল। আর রেইন ভাইয়া এই পর্যন্ত বলেই ফুপি চুপ করেন। আমি ভয়ে এবং উত্তেজনায় ঠিক মতো দম নিতে পারছিলাম না। একজন মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে? ফুপি আমার দিকে তাকিয়ে মুচকি এসে বললেন, আমার ছেলের বউ হিসেবে কিন্তু তোমার বোনকে আমার পছন্দ, তাসমিয়াকে পছন্দই আমার কথার অবাধ্য হয়েও না কেমন? আমার বড় আপু তাসমিয়া আঞ্জুম সেদিন থেকে রাতে কখনোই একা ঘুমান না। আমি অপর বাড়ি গেলে একা থাকি না। ফুপির ওই মুচকি হাসিটা আমি আজও ভুলতে পারি না। ইতি তানিয়া তাসনিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তানিয়া তাসনিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। অনেক আলাদা একটা স্টোরি পড়লাম এবং ইদানিং আমার কাছে কিছু ভালো ঘটনা আসছে। আপনারা যদি রেগুলার শুনতে পারেন, অবশ্যই আপনাদের জন্য জিনিসগুলো অনেক এনজয়েবল হবে। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন হিট করে দেবেন। বিকজ সাবস্ক্রাইব করার পর আপনি বেল আইকন হিট না করলে আপনি চ্যানেলের কোনো নোটিফিকেশন পাবেন না। সো আমরা আপনাদেরকে কখনোই মিস করতে চাই না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। আপনি যদি চান আপনার ঘটনা আমরা পরবর্তী এপিসোডে প্রচার করি, তাহলে আমাদেরকে ইমেল করার যে ঠিকানা সেটা হচ্ছে bhoy.net@gmail.com, যার স্পেলিং BHOYTOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYTOTNET। আমাদের 94তম এপিসোড থেকে আমি আর রেইন আজকে বিদায় নিব। তবে যাওয়ার আগে বলতে চাই, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকালকে যেহেতু আবার আসবো, সেই ক্ষেত্রে বলতে চাই অবশ্যই আগামীকাল পর্যন্ত ভয়.net শুনতে থাকবেন। আর রেইন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।